সো ইয়েস গাইস, আমরা অলরেডি লাইভে চলে এসেছি এবং সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে আমরা লাইভে আছি প্রতিঘন্টা.com থেকে এবং আজকে থেকে আমরা প্রতিদিন ঠিক রাত 10টা বাজে একজন বিশেষ অতিথি নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হয়ে যাব একটা লাইভ আড্ডা নিয়ে। ওকে, সো আজকেও আমার সাথে বিশেষ একজন অতিথি আছেন। সো আজকে আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি হচ্ছেন লাক্স তারকা, একই সাথে সাথে তিনি হচ্ছেন এই সময়ের অন্যতম একজন অ্যাক্ট্রেস বিপাশা কবির আপু। সো আপুকে ওয়েলকাম জানিয়ে নিব। হ্যালো, হ্যালো, সবাই কেমন আছেন আপু? খুব ভালো আছি। তুমি কেমন আছো আপু? অনেক ভালো আছি। সো আপু, আজকে তো বিশ্ব মা দিবস। তো প্রথমেই হ্যাপি মাদার্স ডে। বলো। সকল মাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করব। সো আপুর মাদার্স ডে কেমন কাটলো আজকে? ঘুম থেকে উঠেই হলো মাকে নিয়েই ছিলাম, শুরু করেছি মাকে নিয়ে। মানে প্রতিটা দিনই রোজার মাসে প্রতিটা দিনই স্টার্ট করছে তাকে নিয়েই। মনে করো প্রথমে যাই রান্নাঘরে, তাকে হেল্প করি ইফতার বানানোর জন্য, কারণ এখন তো আর কাজের মানুষগুলো আসতে পারে না, হেল্প করবার মতন কেউ নেই। তো তাকে নিয়ে স্টার্ট করা, এই তো তাকে হেল্প করলাম। তাকে আজকে অনেক কিছু করতে দিনে নিজে নিজেই সবকিছু চেষ্টা করলাম কিছুটা করার, তারপরও সে অনেক কিছুই করলো। এই তো এভাবেই কাটলো। সো আপু, মাকে নিয়ে স্পেশাল কোনো প্ল্যান কি ছিল আজকের দিনে? যেহেতু দেখা যায় আমরা কিন্তু নরমালি অনেক ব্যস্ত থেকে থাকি, আজকে কিন্তু বাসায় থাকা হয়েছে, কোয়ারেন্টাইনে আমরা কিন্তু সবাই বাসায় অবস্থান করছি। তো সেখান থেকে লাস্ট ইয়ার বা এই ইয়ার যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে মার জন্য স্পেশাল কিছু কি করা হয়েছিল বা কখন কি প্ল্যানিং গুলো করা হতো আগে? আমার কাছে আসলে কি, মা জিনিসটাকে আমি প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় মা দিবস। মানে মাকে আমি কোনোদিন আলাদা কোনো ডে হিসেবে পালন করতে হবে বা তাকে এই দিনেই তাকে আমার অনেক আনন্দ দিতে হবে, আমি এটা মনে করি না। আমার কাছে মনে হয় যে আমি বাঁচি আমার মার জন্য। তো আমার ভালো কিছু করা বা আমার পিছনে আমি যতটুকু আসা, আমার মানে এই লাইফে যা কিছু করেছি সব কিছুই আমার অবদান হচ্ছে আমার মার। সো প্রতিটা মুহূর্তে আমি মনে করি আমার মা আমার সাথে আছে এবং আমি প্রতিটা মুহূর্তেই চেষ্টা করি মার জন্য কিছু করার। আমি কোনো স্পেসিফিক ডেতে যে তার জন্য কিছু করবো এটা আমি ফিল করি না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই আমি প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করি যে হ্যাঁ তার জন্য যেন কিছু করতে পারি। আর যেমন ধরো সবচেয়ে বড় কথা হচ্ছে, কখনো যদি কোনো প্রবলেমে পড়ে সে অ্যাট ফার্স্ট কিন্তু আমার কাছেই আসে যে আমার এই জিনিসটা প্রবলেম হচ্ছে। তো এই যখন আমি এই জিনিসগুলো ছোটখাটো জিনিস বলো বা বড় কোনো জিনিস বলো সলভ করি, দ্যাটে মনে হয় কি হ্যাঁ এই সময়গুলো যে খুশিটা হয় আমার কাছে, ওই মুহূর্তগুলো মনে হয় প্রত্যেকটা দিনে আমি পালন করছি মাদার্স ডে। মানে আমার কাছে স্পেসিফিক কোনো ডে বা কোনো টাইম নেই। আজকে আলাদা করে কোনো কিছু করা হয়নি, বাট উইশ করেছি, তার সাথেই ছিলাম, তাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। বাট এছাড়া আলাদা করে আসলে এবার আর করবার কিছু নেই। যদি করবার থাকতো তাহলে হয়তো একটা কেক নিয়ে আসতাম, একটু মাকে নিয়ে ঘুরতে যেতাম বাইরে। যদি এখন সিচুয়েশন যেহেতু সেরকম নেই, সো করা হচ্ছে না। গ্রেট। সো আমরা কিন্তু বলবো যে আজকে আমরা প্রত্যেকটা মানুষই যে যেখানটাতে অবস্থান করছি না কেন, সেখানে কিন্তু মায়ের অবদান আসলে বলে শেষ করতে পারবো না আমরা। সো আপুর এক্স্যাক্টলি। সো আমি আপুর কাছে একদম আপুর বেড়ে ওঠার গল্পগুলো শুনবো একদম শুরু থেকে। যদি একদম শুরু করতে যাই তাহলে আপুর একদম ছোটবেলা থেকে এই যে আজকে আমরা আপুকে লাক্স তারকা হিসেবে পাচ্ছি, অ্যাক্ট্রেস হিসেবে পাচ্ছি। সো এই বেড়ে ওঠাটা বা ছোটবেলা থেকে কতটুকু স্বপ্ন দেখা হয়েছিল বা ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় আসলে আমার কখনোই এরকম, আমি কখনো চিন্তাও করিনি যে আমি অ্যাক্ট্রেস বা আমি এই লাইনে আসবো, মিডিয়াতে আসবো বা আমার এমন কোনো কিছু করা হবে। হ্যাঁ, চিন্তা করেছিলাম যেটা ডক্টর হব, আইদার আমি ইঞ্জিনিয়ার হব, মানে এরকম সবাই সব বাচ্চা কাচ্চা আসলে ছোটবেলায় আমরা কিন্তু সবাই এগুলোই ভাবি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো আমরা। তো আমার পড়াশোনাটাও মানে আমি খুবই লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। মানে আমি সবসময় খুবই লজ্জা পেতাম, মানে কারোর সাথে ওভাবে কথা বলতাম না। একটা ড্রেস পরবো 14 বার মনে করো মাকে জিজ্ঞাসা করতো আম্মু এই ড্রেসটা পরবো কিনা, এটা আমাকে ভালো লাগবে কিনা। আম্মু বিরক্ত হয়ে যেত, হ্যাঁ তুই এত বড় হয়েছিস এখনো তুই যদি এরকম করে জিজ্ঞাসা করতিস যে কি ড্রেস পরতে হবে। আমি এরকম টাইপের ছিলাম। তো এখন যেটা হয়েছে আস্তে 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 জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। সময় আসলে মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। অথবা
চেঞ্জ হয়ে গেছে কোনো না কোনো রিজনে, কোনো না কোনো ভাবে আস্তে আস্তে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ভার্সিটিতে যখন পড়ি দ্যাট টাইম আমাকে আমার সব ফ্রেন্ডরা বলতো যে তুমি অনেক ফটোজেনিক, তুমি দেখতে ভালো, তুমি একটু ট্রাই করো না কেন কোনো সুন্দরী তখন আমি আসলে নিজেকে কখনো ভাবে চিন্তা করি না। হ্যাঁ, ফটোজেনিক ছিলাম ছোটবেলা থেকে, সবার কাছ থেকে শুনতাম। মানে আমার একটু শ্যামলা, তো সবাই শ্যামলা হলে আমার শ্যামলানি বলতো, আর বলতো যে তুমি অনেক ফটোজেনিক, মানে ছবি তুললে ছবি ভালো আসতো। একটু সাহস করে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি কোনো একটা কম্পিটিশনে যেতে পারি। তো আমাদের দেশে একটাই আমার কাছে মনে হতো ওই সময় 2009-এ যে একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, সেটা হচ্ছে লাক্স চ্যানেল সুপারস্টার। ওইটা তো আমার আসলে তখন ওটাতেই আসলে যাওয়া। দেন আমি আপুকে এখানে একটু ইন্টারাপ্ট করব। সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে ছোটবেলা থেকে বড় হতে হতে একটু সুন্দর হলে যে আশেপাশে সবাই বলে তোমাকে তো অনেক সুন্দর লাগছে, তুমি বড় হয়ে নায়িকা হবা। তো এইরকম কোন উক্তি আপুর কাছে ছিল কি? আমার এরকম কোনো কিছু ছিল না। আম্মা মাঝে মধ্যে বলতো যে তার শখ ছিল একটা, তার নিজেরই শখ ছিল যে হ্যাঁ সে একটু অভিনয় করবে, বাট তার পূরণ হয়নি। সে বলতো যে একটু উৎসাহ দিত, ঠিক আছে করতে পারিস করতে পারিস। ওই হিসেব করে আসলে আমার লাগছে যাওয়া। তারপর তো দেন 2009-এ 14th হই, হবার পরে দেন ওখান থেকে বের হবার পরে আস্তে ধীরে অনেক নাটক করি, অনেক কি বলবো টিভিসি করেছি। তারপরে দেন আস্তে 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 ফিল্মে আসা 2012-এ আমি ফিল্মে। সো আপুর প্রথম মিডিয়াতে কাজ করা কখন হয়েছিল? একদম প্রথম যে ক্যামেরার সামনে, মানে লাক্স বাদে একদম মানে লাইফের একদম প্রথম ক্যামেরার সামনে কখন আসা হয়েছিল? ওই এক্সপেরিয়েন্সটা আমরা শুনবো আপুর কাছে। প্রথম তো কিভাবে বলবো, ফটো সেশন তো অনেকগুলোই করেছিলাম। মানে প্রথমে যখন লাক্সে যাব দ্যাট টাইম ফটো সেশন করলাম হচ্ছে আমাদের অনেক বিখ্যাত একজন ইশার কাছে, রফিক ভাইয়ের কাছে। উনি তো অনেক র্যাপ নিয়ে, র্যাপ নামে যাকে সবাই চেনে, তো ওনার কাছ থেকে আমি ফটো সেশন করলাম। দ্যাট টাইম উনি আমার ছবি দেখে বলছিল যে তোমার স্মাইল অনেক সুন্দর, তুমি অনেক দূর যাবে। আমি আসলেই অনেক সুন্দর। আমার স্মাইল, তারপর আমার এক্সপ্রেশন, এগুলো নিয়ে ও আমাকে অনেক মানে কমপ্লিমেন্ট দিল দ্যাট টাইম। আমি শুনেও আমার কাছে খুব ভালো লাগলো। ওটা ছিল আমার ফার্স্ট স্টিল ফটোতে আমার দাঁড়ানো। দেন আমি একটা নাটক করেছিলাম। ফার্স্ট নাটকটা ছিল একটা ছোট নাটক ছিল, সেটা লাক্সে যাবার আগে একটা নাটক ছিল। ওটা মেলা আগের কথা, মানে একটা ছোট কাজ ছিল। তো ওটা করে আমার ফার্স্ট হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যামেরার সামনে। বাট ওটা তেমন একটা আমি বুঝতে পারিনি যে কাজ করছি, কিন্তু বুঝতে পেরেছি তখন যখন লাক্সে যাই, ক্যামেরার সামনে দাঁড়াই, লাক্সের কিছু ইভেন্টগুলো যখন হতে থাকে তখন কিছুটা বুঝতে পারলাম। আর একটা জিনিস, নাটক করাটা যেটা বুঝেছি ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের ঈশিতা আপুর একটা নাটক করেছিলাম চ্যানেল আইতে। আচ্ছা আচ্ছা, ওটা হলো একটা মানে এক্সপেরিয়েন্স, যেটা থেকে ফিল করলাম যে আমি একটা অভিনেত্রী। আমাকে ঈশিতা আপু অনেক বাহাবা দিয়েছিল, বলেছিল যে খুব ভালো করছো। ওই এক্সপেরিয়েন্সটা মনে পড়ে যে খুব ভালো ছিল। লাক্সের এই জার্নিতে আপুর কি কি লার্নিং ছিল আমরা যদি জানতে চাই? বিকজ আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই কানেক্টেড হয়ে আছেন, অনেকেই জানতে চাইবেন যে আপু কিভাবে নিজেকে গ্রুম আপ করলো। সো সেই দিকটা আমরা জানতে চাইবো আপুর কাছে। আচ্ছা, কিভাবে কি বলবো, মানে লাক্সের প্ল্যাটফর্মটা আমার জন্য অনেক বড় প্ল্যাটফর্ম ছিল, এবং ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বা আমি নিজে নিজে যদি আসতাম এই ইন্ডাস্ট্রিতে তাহলে হয়তো বা আমি এত কিছু মানে শিখতে পারতাম না, জানতে পারতাম না। গ্রুমিংটা আসলে ওখান থেকেই ওরাই করেছে গ্রুমিংটা, এবং ওটাকেই আয়ত্ত করবার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। ওখান থেকে আসলে শিক্ষাটা আমার নেওয়া, এবং আমি কখনো ওই জিনিসটা ভুলি না। এবং স্টিল আমি বলবো যে আমার যে ডায়েট চার্ট এবং এভরিথিং, আমি এখনো সেই জিনিসটাই ফলো করি যেটা আমি লাক্স থেকে শিখে আসছি। আনন্দ মামুন লিখছে তার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি দেখছিলাম আসলে স্ক্রিনে। আচ্ছা, আমাদের সাথে অলরেডি আপুর কাছে আরো কিছু কোশ্চেন নিব, বাট তার আগে কিছু কমেন্টস নিয়ে নেই, বিকজ অলরেডি আপুর জন্য অনেকগুলো কমেন্টস চলে এসেছে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি শাহলম আছেন, তিনি অনেক বড় একটা হার্ট দিয়ে দিয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। নিবির আহমেদ আছেন আমাদের সাথে, বলছেন আসসালামু আলাইকুম বিপাশা আপু, কেমন আছেন? সেদিন লাইভের চেয়ে আজকের লাইভ খুব সুন্দরই লাগছে আপনাকে। আসলে আপু কিন্তু এমনিতেই সুন্দর, সো সবসময় আপুকে সুন্দরই লাগবে, এটাই খুব স্বাভাবিক। ওকে, আমাদের সাথে ফারজানা বিথি আছেন, বলছেন গ্রেট টু সি ইউ বিপাশা কবির আপু, দ্যাটস গ্রেট। আমাদের সাথে এমডি ফারুক আছেন জয়েন করে, তিনি বলছেন তখন আচ্ছা আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সাথে কানেক্ট হয়েছেন, দ্যাটস গ্রেট, বলছেন থ্যাঙ্কস জানিয়েছেন, থ্যাঙ্কস আপনাকেও। আর এছাড়া আমাদের সাথে আরো অনেকেই আছেন ওয়াচিং এ। ওকে, সো আপুর কাছে চলে যাই। আপুকে যেটা বলছিলাম, ইন্টারেস্টিং কি কি ফ্যাক্ট ছিল লাক্সের এই জার্নিতে? আবার আবার কোশ্চেনটা। লাক্সের এই জার্নিতে আপু ইন্টারেস্টিং কি কি ফ্যাক্ট ছিল যদি জিজ্ঞেস করি, যে মজার মজার কিছু স্মৃতি থাকে না একটা লং জার্নির মধ্যে বা একটা শর্ট জার্নির মধ্যে? স্মৃতি তো প্রচুর, কারণ প্রথম থেকে যেটা শুরু করেছি ওখান থেকেই প্রচুর স্মৃতি। মানে কি বলবো, মজার স্মৃতি বলতে গেলে একটা জিনিস মনে পড়ে, আমার সারা জাকের ম্যাডাম আমাকে একটা কোশ্চেন করেছিল যে লা বলো লা, আমি মানে আমার হঠাৎ করে লা বলো কেন বলতেছে, তখন নিজেকে কনফিউজ হয়ে গেলাম। মানে আমি বলে যে না, তোমার সামটাইমস তোমার কথার মধ্যে বাংলিশ চলে আসে, মানে তুমি একটু বাংলিশ টাইপের উচ্চারণ করো। তখন আমি ওগুলো উচ্চারণ করে শোনালাম, জি লা বলে কি এখন কত সুন্দর করে বলছো, এই কিছু জিনিস চর্চা করলাম, ওখান থেকে একটা জিনিস শিখলাম। তারপর মানে এরকম ছোটখাটো কিছু কিছু জিনিস আছে। তারপরে যেমন যখন গ্রুমিং এ গেলাম তখন একটা জিনিস হতো সবচেয়ে বেশি মজার, সেটা হচ্ছে যে আমি ভাত ছাড়া আসলে থাকতে পারি না। আমি একটা মানুষ, আমার খাইতেই হবে ভাত। এখন মনে করো আমাদেরকে সকালে দিতে হলো রুটি, মানে দুপুরবেলা এতটুকু ভাত একটা কাপ মেপে, তারপর আবার রাত্রে দিত রুটি। তখন মনে করো রাতে তো ভাত দিত না, ঠিক আছে, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। মনে করো যে একটা বা দুটা, হ্যাঁ আমাকে করতো কি, আমার আশেপাশে যারা ছিল, আমার ফ্রেন্ডরা যারা ছিল, আমার এখন তো মনে পড়ে স্বর্ণা আপি আমাকে দিত একটা রুটি, অর্ষা দিত একটা রুটি। মানে এরা আমাকে চুরি করে করে ওদের থেকে, ওরা ড্যাট করতো কিন্তু আমি পারতাম না, ওদের কাছ থেকে চুরি করে করে আমি রুটি খেতাম। আমার ফ্রেন্ড মুখটা ছিল, ও দিত, মানে আমাদের গ্রুপে যারা ছিল ওই সময়, তো মনে পড়ে অর্ষা, মুক্তা, তারপরে স্বর্ণা আপু, এরা আমায় হচ্ছে এরকম রুটি চুরি করে করে দিত। আর টক দই যদি খেতে দিত ওটা আমি খেতে পারতাম, ওটা আমি আবার দিয়ে দিতাম হচ্ছে ওদেরকে, এটা তোরা খা, ওটা আমাকে দে। যাই হোক, আসলে এই জার্নিগুলো কিন্তু মানে ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় মানে মনে থাকে, আমাদের অনেক লং একটা টাইম কিন্তু আমাদের মনে থাকে, খুব ভালো লাগে। তো আপুর কাছে জানতে চাইবো যে আপুর ফার্স্ট শুটিং কখন থেকে শুরু হয়, মানে ফিল্মে কখন থেকে ঢোকা হলো, বা সেই গল্পটা শুনবো আপুর। বলছি মানে লাক্স থেকে শুরু করে, লাক্সের পর্বটা শেষ করে কোথায় কোথায় কাজ করা শুরু হলো? লাক্সের পর্ব শেষ করার পরে তো আসলে যখন বের হয়ে যাই তখন মন খুব খারাপ ছিল, খালি চিন্তা করতাম আল্লাহ আমি এত তাড়াতাড়ি বের হয়ে গেলাম, 14th হয়ে আমি এর থেকে আগালাম না, খুব আপসেট ছিলাম 3 দিন। তারপরে চিন্তা করলাম যে না, আমাকে যেভাবেই হোক উঠে দাঁড়াতে হবে, আমার কাজ করতে হবে। তারপরে আবার স্টার্ট করলাম কাজ, তখন বিভিন্ন অফার আসা শুরু করলো, বিভিন্ন ফটোশুট করলাম, ওখান থেকে টিভিসির অফার আসলো, একটা আইসক্রিমের, পোলার আইসক্রিমের বিজ্ঞাপন করলাম, আমারই এক ফ্রেন্ড ওটার অফার করেছিল আমাকে, ওটা করলাম। আমি অনেক টিভিসি করেছি, কিন্তু আসলে ওই সময় আমি কেউই চিনতাম না, এত কাজ করতাম কিন্তু মনে হতো যে কেন এত কাজ করছি, কেউ চিনে না কেউ চিনে না। তখন যতটুকু মনে পড়ে টিভিসি করেছি প্রায় অনেকগুলো, আরসি পোলার বিজ্ঞাপন করেছি, তারপর পোলার আইসক্রিমের করেছিলাম, তারপর অনেক নাটক করেছি। আসলে এখন আমার অত নামগুলো মনে পড়ছে না, ভালো ভালো ডিরেক্টরেরও নাটক করেছিলাম, আলবি আহমেদের নাটক করেছিলাম, আর ডিরেক্টরদের তারপরে ইরানি দিদির নাটক করেছিলাম, আর কার কার করেছিলাম মনে পড়ছে না। আসলে অনেকগুলো কাজ করা হলে যেটা হয়, আসলে আমার সাথে এমন একজন মানুষ আছেন, তিনি আসলে এত কাজ করেছেন, আসলে এখন তার
হিসেব করতে গেলে আসলে আমি মিলাতেও পারবো না। তো আপুর কাছে যেটা জানতে চাইবো যে আপুর খুব মজার স্মৃতি কি কি রয়েছে, যে একদম প্রথম কাজ থেকে, প্রথম ফিল্মের যখন এন্ট্রি হলো, বা কিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়ানো। হ্যাঁ, তারপর ওখান থেকে আসলে হলো মুভ করা। একদিন হঠাৎ করে আর্টিকুলার অ্যাড করি, ওখান থেকে মুভ করে দেন হচ্ছে আমার মানে ফিল্মে আসা। তো ফিল্মে আসার কাহিনীটা এরকম, আর্টিকুলার অ্যাডের একটা ইসের থেকে অফার আসে যে তুমি ফিল্ম করবা নাকি। তো এটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার থেকে আমার অফারটা আসে। তো আমি বললাম হ্যাঁ করবো না কেন, অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা। তো করবার তখন আসলে হিরোইন হিসেবে অফারটা এসেছিল প্রথমে। তো ওটা কোনো না কোনো একটা রিজনে এটা পিছিয়ে যায়। তো পেছাবার পরে তখন আমাকে অফার করা হয় যে ভালোবাসার রঙে তুমি আইটেম সংটা করবা কিনা। তখন আমি এগ্রি করি, ওকে ফাইন, কেন না। কারণ ওই সময় মানে ইন্ডিয়াতে অনেক ভালো ভালো সং হচ্ছিল, আমি না ওটা দেখে একটু ইন্সপায়ার হই। দেন আমি ফিল করি যে কেন বাংলাদেশে করা যাবে না কেন, দেন আমি করি। আসলে এটা আসলে হুজুগের মাথায় করে ফেলেছিলাম, কিন্তু এটা যে আসলে এতটা মানে এটার মধ্যে যে আমি ইনভলভ হয়ে যাবো এটা আমি কখনো চিন্তা করিনি। এটা হচ্ছে যেটা। আপু এখন পর্যন্ত কয়টা ছবিতে কাজ করা হয়েছে যদি বলি মুভিতে? তো কাজ করেছি আইডল সং, যদি বলি আইডল সং তো প্রায় 50 কাছাকাছি করা হয়েছে, এবং অ্যাজ এ হিরোইন কাজ করেছি প্রায় 7টা। এই তো। দ্যাটস গ্রেট। সো আপুর কাছে যদি বলি যে আপুর সবগুলো করা মুভির মধ্যে যদি বলা হয় একদম টপ কোন মুভিটাকে রাখা হবে আপুর পছন্দের, আই থিঙ্ক একটু টাফ কোশ্চেন মনে হতে পারে, বিকজ আমার নিজের কাজের মধ্যে আমার নিজেকে রেটিং করতে হবে যে একদম টপে কোনটা রাখবো আমি, কোন কাজটা। না টাফ হবে না। আমার টপ কাজের মধ্যে যদি আমি বলি পাশান, পোড়ামুন, তারপর গুন্ডামি, এই 3টা ছবি হচ্ছে মানে আমার অভিনয় করা, মানে আমার অভিনয় আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমি পারফেক্টটা দিতে পেরেছিলাম, হয়তো বা পুরোপুরি না। আমি তো বলবো না যে আমি পারফেক্ট, কেউই কখনো পারফেক্ট অভিনেত্রী হতে পারে না, চেষ্টা করে যায়। নিজের স্যাটিসফ্যাকশনের একটা জায়গা কিন্তু থাকে। হ্যাঁ থাকে। ওই জায়গাটাতে একটু মনে হয়েছে যে না ঠিক আছে, এটা কাজটা ভালো করতে পেরেছি। সো সর্বশেষ কোন কাজের শুটিংটা করা হয়েছিল আপু? আমি হলো লাস্ট যেটা কাজ করেছি সেটা হচ্ছে 2টো ওয়েব সিরিজে। তো 2টো ওয়েব সিরিজের মধ্যে একটা ছিল হচ্ছে প্রথমটা ছিল আঘাত, এটা অস্ট্রেলিয়ায় শুটিং হয়েছিল। জায়েদ রেজওয়ান ভাইয়া হচ্ছে ডিরেক্টর ছিলেন, এবং আমার কো আর্টিস্ট ছিল হচ্ছে ইরফান সাজ্জাদ, নাটক করে যে ভাইয়া উনি। আর এরপরে যেটা কাজ করেছে সেটা হচ্ছে হলো অনন্যা মামুন ভাইয়ার একটা কাজ করেছি, জার্নি। তো ওনার এই কাজটা রিলিজ হয়েছে রিসেন্ট। এটাই হচ্ছে আমার মানে লাস্ট কাজ ছিল এই ওয়েব সিরিজ দুটো। দুটোই আসলে ক্যারেক্টার ডিফারেন্ট ছিল এবং খুব সুন্দর ছিল, বাট ভালো ছিল, গল্পই ভালো ছিল। ওকে, সো আপুর কাছে যদি জিজ্ঞেস করি যে আপুর আগের লাইফ, বা এই যে এখন আমাদের সাথে একজন লাস্ট তারকা আছেন 2009 এর, সো এখনকার যে আমাদের সাথে বিপাশা কবির আপু আর আগের বিপাশা কবির আপুর মধ্যে যদি তুলনা করতে চাই, আপুর কাছে কি মনে হয় যে কি কি চেঞ্জিং এসেছে বা কি মিস করা হয় ছোটবেলার? সবই মিস করি আসলে, হিউজ চেঞ্জ। আমি আসলে ছোটবেলার বিপাশার এই বিপাশার মধ্যে মানে এটা কোনোভাবেই মেলানো যায় না। এবং আমাকে হুট করে যখন অনেকেই দেখে তখন চিন্তা করে আল্লাহ এটা কি সেই বিপাশা ছিল যে ছোটবেলায় এত চাই ফিল করতো, এত সুইট একটা মেয়ে ছিল, মানে এতটা চেঞ্জ, মানে এটা তো অনেকে মিলাতে পারে না। আমি নিজেই সামটাইমস মিলাতে পারি না যে আমি এতটা চেঞ্জ হয়ে গেছি বা আমি নিজেকে এতটা চেঞ্জ করে ফেলছি। এবং বলবো যে 1 বছর আগে আমি যেমন ছিলাম তা হয়তো এখন আবার নেই, আমি কিছুটা আবার চেঞ্জ হয়ে গেছি। প্রতিনিয়ত আমার মনে হয় কি আমার ভিতরে চেঞ্জেস আসতেই থাকে, আমার চেঞ্জ হতেই থাকে। আমি একটা জায়গায় মনে হয় স্থির থাকি না যে না আমি যেরকম ওরকমই না, আমার ভিতরে কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে প্রতিনিয়ত। ছোটবেলা থেকে এই অবধি পর্যন্ত আমার মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো মোটামুটি আমরা যদি ধরতে যাই যে আপুর প্রতিনিয়ত আপু নিজেকে চেঞ্জ করছে, নিজেকে গ্রুম করছে, তো সেই দিক থেকে বলবো যে আমাদের আসলে ছোটবেলার ফেলে আসা যে জিনিসগুলো আমরা কিন্তু সবাই মোটামুটি মিস করি। তো আপুর কাছে যদি জানতে চাই যে আপু প্রথম যে একটা ফিলিং থাকে যে আমি রাস্তায় বের হলাম, আমাকে মানুষ আলাদাভাবে চিনছে, একজন চিত্রনায়িকা হিসেবে চিনছে,
তো সেই ফিলিংসটা যদি আমি আপুর কাছ থেকে জানতে চাই যে প্রথম প্রথম যে ফিলিংস গুলো হয় আসলে। মানে আমরা কাজটা করি কারণ হচ্ছে কি নিজের তৃপ্তির জন্য, অবশ্যই যে একটা ভালো কাজ করতে পারি নিজের নিজের জন্য। মানুষ যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করে তখন আরো ভালো লাগে। আর অ্যাপ্রিসিয়েট কখন করে? যখন আপনাকে ভালোবাসে বা আপনার কাজটাকে ভালো লাগে তখন। এবং তখনই আপনাকে দেখে হয়তো বা বলে আচ্ছা ওই যে ওই মেয়েটা এই কাজটা করেছে। হ্যাঁ, সামটাইমস খুবই ভালো লাগে যখন মনে করো আমার আবার একটা প্রবলেম আছে। আমি মাঝে মধ্যে হয় কি আমি খুব সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে চিন্তা করতে করতে কিছুক্ষণ পর আমার ফ্রেন্ডকে দেখে বলবে আচ্ছা ওইটা ওই আপু না, বিপাশা কবির আপু না। তারপর আবার কি করে কিছু কিছু সময় এসে হুট করে ধরে বসবে যে আপনি বিপাশা কবির। হ্যাঁ, এই যে ফিলিংস গুলো অবশ্যই খুবই ভালো লাগে, যে এটা অদ্ভুত। মানে এই জিনিসগুলো মানে আসলে নিজের কাজের জন্য কেউ আমাকে আসলে রিকগনাইজ করছে, আসলে কিন্তু এটা ফিলিংসটা একটু অন্যরকম। যে এত হাজারো হাজারো মানুষের মধ্যে আমায় চিনছে, আমায় বলছে যে আপনি চিনছে। বিপাশা কবির, আপনি এই কাজটা করেছিলেন না, আপনি ওই ছবিটা করেছিলেন। ভালো লাগে জিনিসগুলো। যে তো আসলে যে কাজটার জন্য আপনি ডেডিকেশন দিচ্ছেন সেই কাজটার জন্য আসলে আপনাকে মানুষ চিনছে, আসলে এটার ফিলিংসটাই অন্যরকম। হ্যাঁ, এটাই আমার। যেমন আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, কিছুদিন আগে আমি মৌচাকে গেছিলাম, তো আমি ভুলে মাস্ক টাস্ক আমরা নিই নাই। তো আমি আর আমার ফ্রেন্ড ও ঘুরছিলাম, সাডেন একটা লোক ওকে ডেকে বলতেছে যে আচ্ছা এটা বিপাশা কবিরা, মানে উনি না ওই যে খাস জমিন করেছিল। তো ও আবার আগে এসে বলতেছে এদিকে এদিকে। আমার কি হয়েছে? তো পরের দিন ও আমাকে বলতেছে এরকম। এই জিনিসগুলোই মানে সবচেয়ে মজার লাগে, ভালো লাগে যে হ্যাঁ মানুষ ওই ছবির জন্য মানে চেনে বা এটা বলে স্পেসিফিক এই ছবিটা ভালো লেগেছে, আমার এই অভিনয়টা ভালো লেগেছে, শুনতে ভালো লাগে। সো আপু এই যে এত কাজের মধ্যে থাকা হয়, সো এই অ্যাক্টিং এর বাদে বা মডেলিং এর বাদে আর কি কি করা হতো বা কি হওয়ার ইচ্ছে ছিল তো বললেন, বাট এখন যদি বলি এখন তো চিত্রনায়িকা হিসেবে আছেন, তো সেই ক্ষেত্রে এটার বাইরে কি কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়ানো আছেন? অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে আমি তো এমনি হচ্ছে স্টুডেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তো আমি ইঞ্জিনিয়ার এক সাইডে। তো ওখানে আমার আসলে কিছুই করণীয় না। আমি যেটা করছি পাশাপাশি একটা বুটিক শপ খুলেছিলাম আমরা, মানে ওটার মধ্যে ছিল ড্রেস, তারপরে জুয়েলারি। বাট ওটা এখন একটা কারণে ওটা এখন কন্টিনিউ করতে পারছি না। ওটা আবার কিছুদিনের মধ্যে হয়তো আবার ওপেন করবো। তো এটার সাথে একটু ইনভলভ ছিলাম। 3D বাস নামের একটা ছিল আমাদের, এটা আমরা 3 ফ্রেন্ড মিলে শুরু করেছিলাম, রোমানা নীর আর হচ্ছে আঁচল আঁখি আর আমি। ওকে। তো আপু আমরা তো সবাই এই মুহূর্তে একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, তো এই অবস্থানে কোয়ারেন্টাইনের সময়গুলো কেমন যাচ্ছে? আমরা তো সবাই বাসায় অবস্থান করছি, তো মোস্ট ওয়ান্টেড প্রশ্ন এই মুহূর্তে যে আমাদের এই মুহূর্তে চিত্রনায়িকা কি করছে, তার কোয়ারেন্টাইন সময়গুলো কিভাবে পার করছে? কোয়ারেন্টাইন সময় খুবই আসলে আমি এমন একটা মানুষ, মনে করো বাসায় থাকা তো আমার জন্য খুব ইম্পসিবল, মানে তারপরেও কিভাবে যে আছি আল্লাহ মাহবুব জানেন। তো বাসায় থাকতে হচ্ছে কারণ কোনো ওয়ে নাই, বাসায় বের হওয়াটা খুবই রিস্কি। এবং আমি বলবো সবাই, হ্যাঁ, তো সেই হিসেব করে আমারও বাসায় থাকা হচ্ছে। যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমি যা করতাম না বা করতে পারিনি সেগুলোই করবার চেষ্টা করছি। যেমন আগে বললাম না, মার সাথে হয়তো বা কখনোই সময় দিতে পারতাম না, খুবই কম। এখন দেখা যায় যে মাকে অনেকটা সময় দিই, কাজে কিছুটা হেল্প করি যতটুকু পারি আমি। তারপরে নামাজ কালাম আগেই পড়তাম, এখনো পড়ি, সেটা কন্টিনিউ করছি। আর যেটা করা হয় সেটা হচ্ছে যে যেই ওয়েব সিরিজগুলো দেখিনি সেগুলো দেখি বসে বসে। কিছু ফিল্ম দেখা হয়নি সেটা দেখি। আমি খুব কবিতা পছন্দ করি, মাঝে মধ্যে টুকটাক কবিতা পড়ি। এই তো এভাবে করে সময় কাটে। মাঝে মধ্যে ফ্রেন্ডদের সাথে কথা বলে টাইম পাস করি, মানে ভিডিও কলে কথা বলা হয়, দুষ্টামি করা হয়। তারপরে মাঝে সাঝে টুকটাক রান্না বান্না করা হয়। এই তো এভাবে করে করে সময় চলে যায়। এই সময়টাতে নতুন কি কি শেখা হয়েছে? রান্না বান্না আমি ওই আপনার কাছে যদি জিজ্ঞেস করি, এখন কিন্তু কমনলি আমরা মোস্ট ভাইরাল ফেসবুকে দেখতে পাচ্ছি যে জিলেপি বানানোর জন্য একটা রেসিপি কিন্তু সবার মধ্যে কাজ করছে। তো আপু এরকম কিছু কি বানানো হয়েছে? ডালগনা অথবা জিলেপির কথাই যদি বলি। না না না, আমি না ওই যে মানুষ যেদিকে হাঁটে আমি তার উল্টা দিকে মনে হয় হাঁটে। আমার ওগুলোর কোনো অভ্যাস নেই। যে এই যারা যা করছে লিসেনার্স যারা
লিসেনার্স যারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু একদম নোট রেখে নেবেন যে বিপাশা আপু কিন্তু সবসময় একটু ইউনিক করার ট্রাই করে থাকে উল্টা দিকে। ওকে, সো আপুর একটা ইনফরমেশন কিন্তু আপুর ফ্যান ফলোয়ারের কাছে চলে গেল। না আমি আসলে ওই জিনিসটা পারি না, যে মানুষ মনে করে একদিকে হাঁটছে না, আমার ওই জিনিসটা পছন্দ হয় না। আমার মনে হয় কি আমি একটু ব্যতিক্রম কিছু করি। আমার একই জিনিস যে কিছু মানুষ কিছুদিন দেখবা যে ফেসবুকে দেখলাম কি চাদরের মধ্যে উড়ে যাচ্ছে, আমার দেখে এত মেজাজ খারাপ হচ্ছিল, আমি বলি কি দরকার স্ট্যাটাসে দিলাম, আমার খুব বিরক্ত আমি এটা, মানে আমার ভালো লাগে না। আবার যে কি ডালগোনা, আমি এটা জানিও না এটা কি, আসলে শুনলাম কয়েকদিন শুনছিলাম, আসলে আমি এটা জানবার চেষ্টাও করি না ডালগোনা এটা কি জিনিস। এই তো কারণ উইয়ার্ড মনে হচ্ছিল যে এটা কি শিখবো, এটা ওটা করা হয়নি। এমনি টুকটাক রান্না বান্না করেছি, যেমন আমি খুব ভালো নুডলস বানাতে পারি, যদিও যেমন আহমেদ খাবার, বাট আমি সবার থেকে একটু ভালো বানাতে পারি আমার কাছে মনে হয়। আর টুকটাক এমনি করেছি চিকেন ফ্রাই। ওকে, সো তারপর এমনি টুকটাক, এখন স্পেসিফিক ওরকম বড় সড়ো কোনো কিছু করি না। সো আপু এই করোনার সময়গুলোতে আমি যদি জিজ্ঞেস করি যে মিডিয়া পার্সনরা কিভাবে তাদের দিনগুলোকে পার করছে এবং আপনি কিভাবে পার করছেন, যদি আমি জিজ্ঞেস করতে চাই। বললাম না একটু মানে দেখা যায় তো আমাদের মিডিয়াতে অনেকেই আছে, যেমন অনেকে গান করছে, কেউ নৃত্যশিল্পী রয়েছে, সো কে কার সেক্টর থেকে কিভাবে পার করছে বা মিডিয়া পার্সনরা এই মুহূর্তে কি প্ল্যানিং করছে সেই কথাগুলো যদি জানতে চাই। বা কাজ, আমরা কিন্তু মোটামুটি কাজটাকে কিন্তু আমরা অনলাইনে নিয়ে আসছি, তো সেই দিক থেকে মিডিয়া পার্সনরা কি কি করছে? আমার আসলে ওরকম কোনো কিছু স্পেসিফিক যে আমি নাচ করছি বা আমি করছি, আমার এগুলো কোনো কিছু করা হচ্ছে না। আমি বাসায় আছি, বাসায় যেগুলো রেগুলার কাজ করছি সেগুলোই করছি। বললাম তো আমি যেগুলো কাজ করিনি, যেমন যেগুলো ফিল্ম দেখা মানে সেগুলো দেখছি, বা যে ওয়েব সিরিজগুলো আমার দেখা মানে সেগুলো আমি দেখছি, মাকে হেল্প করছি, নামাজ কালাম পড়ছি, এভাবে করে আসলে সময় পার হচ্ছে। আমি ওই আলাদা অ্যাক্টিভিটিস বলতে যদি ত্রাণ বিতরণের কথা বলেন, হ্যাঁ একটু ফ্রেন্ডসদের সাথে প্রথম দিকে আমি ইনভলভ ছিলাম এই ব্যাপারটাতে, করেছি, চেষ্টা করেছি যতটুকু করবার। এখনো কেউ যদি আমার মাঝে মধ্যে নক করে আমি অবশ্যই চেষ্টা করি, আমার সাথে যতটুকু কুলায় আমি চেষ্টা করি সেটা করবার, এতটুকু, আমি এর থেকে বাইরে কোনো সো আপুর কাছে কি মনে হয় যে এই যে আমাদের গ্লোবাল ক্রাইসিসের কারণে আমাদের বাংলাদেশ বলি, আমরা বাহিরের কান্ট্রিগুলোর কথা যদি বলি, তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরের উপরে কিন্তু ইফেক্ট ফেলছে, তো সেই দিক থেকে মিডিয়ার উপরে কি ধরনের ইফেক্ট করতে পারে বা এই যে করোনা পরবর্তী সিচুয়েশনটা কেমন হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে? মানে এটা তো পুরো শুধুমাত্র মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রি না, এটা পুরোটা দেশের উপরেই পড়বে আসলে এফেক্ট। এটা মানে কোনো আলাদা কোনো কিছু পড়বে না। একটা যখন অর্থনৈতিক ইস্যুর উপর এফেক্ট পড়বে তখন অটোমেটিক্যালি সেটা সিনেমা বলেন, মিডিয়া বলো, যে কোনো জিনিসের উপরেই সেটার এফেক্টটা পড়বে। এটা রিকভারি করতে একদিনে রিকভারি করা পসিবল না, এটা আস্তে আস্তে করতে হবে। ফার্স্ট হচ্ছে যেটা আমরা সবচেয়ে বড় কথা, আমাদের প্রে করতে হবে আল্লাহর কাছে যে এখন এই সিচুয়েশনটা যেন আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মানে এই জিনিসটা থেকে বের করতে পারে। এই জিনিসটা থেকে বের হয়ে গেলে অটোমেটিক্যালি মানুষের আমরা বের মানে আস্তে আস্তে কাজে ইনভলভ হবে, একবারে পসিবল কখনোই না। কারণ যখন অর্থনৈতিক ইস্যুতে জিনিসটা এফেক্ট করবে তখন খুব দ্রুত এই জিনিসটাকে রিকভারি আমরা করতে পারবো না, এটা কি খুবই আস্তে আস্তেই করতে হবে, এটা একদিনে কখনোই পসিবল না। এটা আমার যেটা আমি ফিল করি। তো আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে একটু সচেতন থাকা, নিজেরা আমরা যদি একটু ঘরে থাকি এবং একটা জিনিসই বোঝা যে আসলে লকডাউন কেন করেছে, যে জিনিসটা যেন না ছড়ায়। তো অনেকেই এই জিনিসটা মানছে না, বা হ্যাঁ আমাদেরও অনেক রিজন আছে, কারণ সবাই আমার মানে সবাই সচ্ছল না, সবার দ্বারা সম্ভব না। হ্যাঁ সবাই বসে খাবে এটাও আমাদের কিন্তু অনেকেই এমনটা বলছিল যে শুধুমাত্র কিন্তু তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য হলেও কিন্তু বের হচ্ছে, তো হয়তোবা তারা যদি সেই মৌলিক চাহিদাগুলো পেত তারা কিন্তু বাসায় অবস্থান করার চেষ্টা করত অবশ্যই। তো সেই দিক থেকে আচ্ছা আপুর কাছে স্পেসিফিক ভাবে যদি জিজ্ঞেস করি যে দেখা যায় যে এই যে কোয়ারেন্টাইনের কারণে মিডিয়া হাউস গুলোতে হয়তোবা শুটিং বন্ধ হয়ে আছে, তো সেই দিক থেকে স্পেসিফিক ভাবে কোনো আমরা কি মানে জানতে পারবো যে এখন কি কি কাজগুলোতে বা ক্ষতি হ্যাম্পার হচ্ছে এই কোয়ারেন্টাইনের কারণে? যেমনটা আমরা সবাই জানি শুটিং গুলো বন্ধ হয়ে আছে,
হ্যাম্পার তো অনেক এরকম আরো কয়েকটা গুলো নাটক এই ঈদের সময় তাদের হিউজ নাটক যেত, যেমন প্রায় 200-র মতন নাটক যেত, তারা এখন পুরাই বসে আছে সবাই। তো এটা তো অনেক বড় ক্ষতি। এটা শুধুমাত্র হিরো হিরোইনদের জন্যই বলবো না, এটা পুরো ইন্ডাস্ট্রি ডিরেক্টররা বসে আছেন, প্রডিউসারদের অনেক লস হচ্ছে, টিভি চ্যানেলদের লস হচ্ছে। আমি যেহেতু ফিল্মের মানুষ, আমি টিভি নিয়ে এতটা কথা মানে আমার জানাও নেই, তারপর আমি ফিল্মের কথা যেটা বলবো, আমাদের ফিল্মের সিচুয়েশন এমনিতে একটু খারাপ ছিল। এখন তো সিচুয়েশন আরো খারাপ, কারণ হল পুরোটাই বন্ধ, সবগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এটা এই মধ্যে তো কোনোভাবেই হল খোলা রাখা পসিবল না। আর ছবিও কোনোভাবে কোনো কেউ স্টার্ট করতে পারছে না, যা করেছিল সেটাও রিলিজ দিতে পারছে না সবাই। আর হিরো হিরোইনরা সবাই বাসায় বসে আছে, ডিরেক্টরদের অবস্থা খারাপ, প্রডিউসারদের অবস্থাও খারাপ। তো এইভাবেই তো আসলে সবাই লসের দিকেই আছে কোনোভাবে। এটা যতদিন পর্যন্ত করোনা একটা কন্ট্রোলে না আসে, ততদিন পর্যন্ত এটা কোনোভাবেই সিচুয়েশন ঠিক হবে না। এক্স্যাক্টলি। সো আপু কিছু কমেন্টস নিয়ে নিব, অলরেডি অনেকগুলো কমেন্টস চলে এসেছে। সো আপুর কাছে আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের সাথে মাসুদ পারভেজ রানা আছেন, বলছেন আপু বাসার সবাই কেমন আছে? খুব ভালো আছে। ও হচ্ছে আমার অনেক বড় ফ্যান, ও খুবই পছন্দ করে। আমি যে কোনো লাইভে গেলে ও কমেন্ট করে, ও সবসময় মানে ও আমার হলো পেজ। আমরা এখনো কিন্তু তাকে খুব বেশ অ্যাক্টিভ পাচ্ছি আমরা, তিনি কিন্তু এখনো খুব অ্যাক্টিভ। আচ্ছা আমাদের সাথে নয়ন আছেন, বলছেন বাংলাদেশের আলোকিত প্রিয় মানুষ আপনারা। থ্যাংক ইউ। ওকে, এছাড়া আমাদের সাথে নিবিড় আছেন, আরো অনেকেই আছেন জয়েন করে। আপুর কাছে যেহেতু কোয়ারেন্টাইনের সময়গুলোর কথা যেহেতু জানছিলাম, এই মুহূর্তে বলবো যে আমরা কিছুদিন আগে বৈশাখ পালন করলাম, তারপর মোটামুটি আমরা কিন্তু সবগুলো বিশেষ দিনগুলো কিন্তু আমরা বাসায় অবস্থান করছি এই সময়টাতে। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো এই কোয়ারেন্টাইনকে ঘিরে ঈদের কি কি প্ল্যানিং রয়েছে আপনার? আসলে কি এখন আমি একটা জিনিস ফিল করি, সেটা এখন আনন্দ করবার আসলে সময় না যে আমি ঈদ করব। অনেকে আমি যেটা শুনছি এখন 10 তারিখ থেকে মনে হয় মার্কেট সব খুলে দিচ্ছে। এখন আসলে জামা কাপড় কিনবার বা ওই ভাবে ঈদ করবার সময়টা একদমই না। বাসায় থাকি, মানুষের উচিত যে যারা অসচ্ছল মানুষ আছে, নিম্ন মধ্যবিত্ত যারাই আছে না কেন তাদের পাশে দাঁড়াই। অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা খেতে পারছে না। এই একদিন এক ঈদে যদি জামা কাপড় না পরে অনেক বড় কিছু হয়ে যাবে না, সেই জিনিসটা যদি তাদেরকে দেয় তারা হয়তো বা একবেলা খেতে পারবে, ভালো থাকবে। তো আমি যেটা ফিল করি এই মুহূর্তে আসলে মানে শো অফ না করে এইসব ঈদ ইম্পর্টেন্স না দিয়ে আমার মনে হয় যে মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তটাকে এভাবে কিছুদিন আগেও দেখেছি যে অনেকে পহেলা বৈশাখ উদযাপন করছে। হ্যাঁ, ঘরে থেকে যতটুকু পারেন, যেভাবে পারেন ওভাবে করে জিনিসটা করেন। অবশ্যই ঈদের দিন আমি বলবো না যে যারা সচ্ছল, যারা করতে পারছেন, অবশ্যই নিজেদের মধ্যে অ্যাবিলিটি রেখে ওভাবে করেই পালন করেন, কিন্তু বাইরে যাবার কোনো দরকার নেই। জিনিসগুলোকে যেন আপনি নিজে ওটা বয়ে ঘরে না নিয়ে আসেন, আপনার দ্বারা আপনার পরিবার যেন এফেক্ট না হয়, পরিবার থেকে যেন পাড়া প্রতিবেশী এফেক্ট না হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। এইভাবে করে আসলে আমি বলবো আমার আমার এটা আমার চিন্তা ভাবনা। তারপরেও বলবো মানুষের সেভাবেই সবার দিক থেকে করা উচিত। এক্স্যাক্টলি। সো অলরেডি আমাদের সাথে অনেকেই কানেক্টেড হয়ে আছেন, যারা এই মুহূর্তে কানেক্টেড হয়ে আছেন তাদের সবাইকে বলবো যে ইয়েস, আপুর কাছে কোনো কোশ্চেন থেকে থাকলে মাস্ট আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর সেই সাথে সাথে লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে আপুর ফ্যান ফলোয়ার আরো বেশি আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারে। আর একজন দেখলাম কমেন্ট করেছেন, সুফিয়ান ফেরদৌস শাওন আমাদের সাথে আছেন। তিনি বলছেন রিমা আপু এবং বিপাশা আপু আপনাদেরকে আনন্দ করে ছোট কি নামে ডাকা হয় বাসায়? আমাকে রূপা বলে ডাকা হয়। রূপা বলে ডাকা হয়? হ্যাঁ, আমার একটা নিকনেম আছে রূপা, এবং সামটাইমস আমাকে বাসে বিপাশাকে শর্ট ফর্মে বিপা বলে। দ্যাটস গ্রেট। সো আর আমার না নিকনেম বলতে গেলে শুধুমাত্র রিমাই, সো এটা আর কিছু করার নেই। আর অলরেডি অনেকে আছেন আমাদের সাথে, জাস্ট কমেন্ট করে লিখে পাঠাবেন আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে বিপাশা আপুর কাছে। আর আচ্ছা, বিপাশা আপুর জন্য অনেক অনেক ভালোবাসা ফ্রম নিবির আহমেদ। দ্যাটস গ্রেট। আর আপুর কাছে যেটা জানতে চাই,
সেটা হচ্ছে এটা তো আমরা একদমই ভিন্নভাবে পালন করতে যাচ্ছি। তো ছোটবেলার ঈদের কথা যদি জিজ্ঞেস করি যে আমাদের আপু কিভাবে ছোটবেলার ঈদটা পালন করতো? ছোটবেলার ঈদ আসলে খুবই মজার ছিল। ছোটবেলায় আমার যেটা মনে পড়ে, আমি ছোটবেলায় নানা নানার কাছে বড় হয়েছি। তো আমার নানা হলো মতিঝিল, আমরা মতিঝিলে থাকতাম তখন। তখন আমরা এই খিলগাঁও এই সাইডে আসিনি, মানে আমার দাদা বাড়ি হচ্ছে খিলগাঁও দিকে। আচ্ছা তো আমি মতিঝিলে যখন থাকি, ওখানে মনে করো কলোনিতে মানে প্রত্যেকেই খুব, আমার অনেকগুলো ফ্রেন্ডস ছিল। মানে একটা মাঠ ছিল সামনে, ঈদগাহ মাঠ। আচ্ছা তো ওইখানে দেখা যেত যে ছোটবেলায় সবাই, ছোটবেলায় যেটা হতো সবসময় যে আমরা কাপড় কিনলে দেখাতাম না, ফ্রেন্ডস গুলাতে লুকিয়ে রাখতাম কাপড়। এই জিনিসটা তো সবাই করতো, মনে হয় শুধু আমি না, সবাই করে যেটা, সেটা আমিও করতাম যে কাপড় দেখাতাম না যে কোন আচ্ছা, এনেছি। মানে আমার ঈদ পূরণ হয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ঈদ পূরণ হয়ে যাবে। আর হচ্ছে যে একটা না, আমি প্রায় 5-6টা কাপড় কিনতাম, সবার থেকে আমার অনেক বেশি থাকতে হবে, মানে আমার এরকম একটা তার ইচ্ছা মধ্যে ছিল। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে রিলেটিভসরা কিন্তু আবার গিফট করতো। হ্যাঁ, আমি আসলে সেটাও রিলেটিভ কিন্তু একটা ব্যাপার ছিল। তেমন তো একটা। সবকিছু মিলে গণা হতো যে কার্ডটা বেশি। হ্যাঁ, তো দেখা যেত কি একদম ভোরবেলা ঘুম থেকে উঠতাম, উঠে আগে শাওয়ার টাওয়ার নিয়ে সব সব ফ্রেন্ডরা একসাথে হতাম, একটা ড্রেস পরতাম, তারপরে আবার সবাইকে দেখা যেত নামাজ শেষ হতো, সবাইকে সালাম টালাম করে আবার আরেকটা ড্রেস পরতাম। তো এরকম করে করে হলো মানে ই কাটতো। আবার সালামি টালামি নেওয়ার পরে দুপুরবেলা আরেকটা ড্রেস পরতাম। তো এইভাবে আসলে করে সময় কাটতো ছোটবেলায়। আর ওই সময় মনে করে সালামি পাওয়াটা অনেক মজার ব্যাপার ছিল, আর খুব খুশি খুশি লাগতো। আর এখন তো দিতে হয়, এখন তো তাই না, এখন তো আর কেউ আচ্ছা, দেয় না, বড় হয়ে গেছে। আগে কিন্তু দেখা যেত যে ছোটবেলায় যে জিনিসটা হতো, ওই যে আপু যেটা বলছিলেন সেটা হচ্ছে এক বেলা চেঞ্জ হওয়ার সাথে সাথে ড্রেস আপ চেঞ্জ হতো। আবার দেখা যেত সকালবেলা ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে সালামের জন্য কিন্তু দেখা যেত যে কে কত সালামি উঠাতে পারে, হ্যাঁ সেটাই, মানে এবং সেগুলো নিয়ে ফ্রেন্ডরা মিলে আসলে আমার বেলাও হতো সেই। সেই দিনগুলো আসলে একটু ভিন্ন রকম বলাই চলে। তো আপুর কাছে জানতে চাইবো যে আপু কোন কাজটা করতে খুব বেশি পছন্দ করেন? কোন কাজটা করতে? কোন কাজটা খুব বেশি পছন্দ করা হয়? ঘুরতে বেশি পছন্দ করি। আর আমার একটা খুব পছন্দের ব্যাপার হচ্ছে যে আমার খুব, আমি যখনই আমার খুব খারাপ লাগে বা আমি একটু অস্থির ফিল করি, আমি তখনই মনে বিদেশে চলে যাই। আমার যে কোনো কান্ট্রিতে, মনে করো সেটা সিঙ্গাপুর হতে পারে, মালয়েশিয়া হতে পারে, মানে যখন যেটার ভিসা করাই তখন সে দেশে চলে যাই। আমার ঘুরতে খুব ভালো লাগে, তখন মাকে নিয়ে ওখানে ঘুরি, আবার চলে আসি, আবার কিছুদিন পর যদি মনে চায় আবার চলে যাই। এটা আমার একটা অনেক বড় শখ, মানে এই ঘোরাঘুরি করা। দ্যাটস গ্রেট। সো আপুকে যদি এখন মানে আপুর এখন তো আমরা মোটামুটি যে যে যেখানেই কাজের মধ্যে ছিলাম না কেন সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের কোয়ারেন্টাইনের কারণে স্টপ করে দেওয়া হয়েছে। সো এই মুহূর্তে আপু আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কেটে কেটে আসতেছে, কেটে হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি, বাট একটু কেটে। আচ্ছা, আই থিংক এখন ক্লিয়ার। আচ্ছা, ওকে, আপুর কাছে যেটা জিজ্ঞেস করছিলাম যে আপু আমাদের কিন্তু কোয়ারেন্টাইনের কারণে হুট করে সাডেন কিন্তু সবগুলো কাজ স্টপ করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে আপু এই কোয়ারেন্টাইন শেষ হলে হাতে কি কি কাজ রয়েছে যেগুলো আমরা মানে আপু এই কোয়ারেন্টাইন শেষ হওয়ার সাথে সাথে আবার কাজে ঢুকে পড়বে, কোন কাজগুলো হাতে রয়েছে যদি জিজ্ঞেস করতে? আমার দুটো কাজ হাতে, দুটো ফিল্মের কথা চলছিল। যদি আসলে লকডাউনের প্রবলেম না হতো হয়তো বা এই দুটো কাজ শুরু, এই দুটো কাজই হাতে আছে। তো ইনশাল্লাহ হয়তো লকডাউন শেষ হলে হয়তো শুরু করতে পারবো। আচ্ছা, সো আপুর কাছে জানতে চাইবো যে আপুর ইচ্ছে কি রয়েছে বা আপুর স্বপ্নের যে রাজ্যতে কি কি স্বপ্ন রয়েছে সেগুলো নিয়ে জানতে চাইবো। মানে আগে স্বপ্ন অনেক বেশি ছিল যে ফিল্ম কাজ করবো, ফিল্মে থাকবো অনেকদিন, অনেকটা সময় হয়তো বা কাটবে ফিল্মে। এখন আসলে ফিল্মের সিচুয়েশন দেখে মাঝে মধ্যে ফিল হয় যে না, আমি ফিল্ম ছেড়ে ছেড়ে দিয়ে এখন কোথাও চলে যাই, বা আবার হয়তো বা নিজের যে প্রফেশন মানে যেটা
যেটাতে স্টাডি করতাম সেটাতেই ব্যাক করি। তো এখন আসলে মানে বুঝে উঠতে পারছি না, আর আমি খুব একটা স্বপ্ন দেখি না, কারণ আমি যেটা মনে হয় আমার সেটা হচ্ছে আমি যেটা মানে খুব বেশি এক্সপেক্ট করি সেটা আমার হয় না। তো আমি আসলে সময়ের সাথে যেতে পছন্দ করি, যেটা আমার সামনে আসে আমি সেটাই করি। তো আমি ওভাবে কোনো আসলে স্বপ্ন ক্রিয়েট করি না, দেখিও না যে আমার এটা হবে বা আমি এটা এক্সপেক্ট করতেছি এখন বা সামনে আমি এটা করতে চাচ্ছি, আমার তখন ওই জিনিসগুলো হয় না। আমি স্বপ্ন অনেক ভাঙতে দেখেছি, তো আমার কাছে মনে হয় যে স্বপ্নের কোনো ভ্যালু নেই। তো স্বপ্ন আসলে দ্যাটস আমার গ্রেট। কাছে হলো বাস্তবতা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট, যেভাবে চলছি সেটাকে সুন্দর করে নিয়ে যাওয়াটাই হলো আমার কাছে। আমি এটা ফিল করি যে ওকে। আমার ওটাই আমি সুন্দর করে নিয়ে যেতে যদি পারি সেটাই মানে স্বপ্ন তো আপুর কাছে যা। জানতে চাইবো, এই যে আপু এত সুন্দর করে হাসে, আপুর এই যে এত মানে সবসময় এত ফিটফাট বা এত সুন্দর ভাবে গেট আপ নিয়ে থাকে, তো আপুর এই সুন্দরের রহস্যটা কি, বা আপু ফুড হ্যাবিটটাকে কিভাবে মেনটেন করে? এই যে আমাদের রমজান মাস চলছে, তো রমজান মাস প্লাস কোয়ারেন্টাইন টাইম চলছে, বাসায় অবস্থান করছি, তো এই দিক থেকে আপু ফুড হ্যাবিটটা কিভাবে গড়ে তুলছেন, বা নিজের বিউটি টিপস এর ক্ষেত্রে কি কি করছেন? সেটা যেমন হচ্ছে আমি প্রথমে বলেছিলাম একটা জিনিস, আমি সবসময় হচ্ছে লাক্স থেকে একটা জিনিস শিখে আসা যে ডায়েট চার্টটা আমি সবসময় চেষ্টা করি সেটা করবার, সেটাকেই মেনটেন করবার। তো আমি সবসময় ওটাই করি। দেখা যাচ্ছে যে আমার যখনই আমার সকালের নাস্তা বলো আমার খুব লিমিটেড একটা থাকে, আমি আবার খুব টাইম মতন দুপুরের খাবারটাও খাই। যেহেতু এখন রমজান মাস তো ওটা করা হয় না, কিন্তু এমনিতেই তো সারাবেলায় করা হয়। আমি যেটা সবসময় করি রেগুলার সেটাই করি। তো দেখা যায় যে আমার ডায়েট করার মধ্যে আমি দুপুরবেলাটা একটু অল্প ভাত খাই, আমি একটু একটু করে খাই, আমি খুব বেশি একবারে খাই না। যার জন্য আমি আসলে খুব বেশি মোটাও হই না আবার খুব বেশি শুকিয়েও যাই না, মানে একটা খুব মিডল অবস্থায় থাকি। আমি আবার ওই যে বললাম আমার একটা সমস্যা, আমি ভাত ছাড়া থাকতে পারি না, মানে এটা আমার থাকতেই হবে খাবারের মধ্যে। এখন চেষ্টা করি ওই খুব অল্প অল্প করে একটু খাবারটা খাওয়ার, এটা আমি সবসময় যেটা করি। আর বিউটি টিপসের আচ্ছা। মধ্যে যদি বলো, আমি আসলে বাসায় যতটুকু রূপচর্চা করা যায়, ফেসিয়াল টেসিয়াল এখন তো আর বাইরে করবার কোনো ওয়ে নেই, তো বাসায় যতটুকু করা যায় ওভাবে একদম। করেই আসলে মেনটেন করা হচ্ছে এই এতটুকু। দ্যাটস গ্রেট। সো আপু আমরা একদম লাস্ট হুম। সময়ের দিকে চলে এসেছি। আপনার কাছে জানতে, আপুর কাছে বলবো যে আপুর এত ফ্যান ফলোয়ার এই মুহূর্তে আমাদেরকে শুনছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে এখন যেহেতু সিচুয়েশনটা খারাপ, একটাই কথা বলবো, প্লিজ সবাই আমাকে একটু ভালোবেসে থাকলে অবশ্যই বাসায় অবস্থান করেন। নিজের ক্ষতি করবেন না, নিজের ফ্যামিলিরও করবেন না, কারণ এই জিনিসটা এতটাই ভয়াবহ, এতটাই চোখে দেখা যাচ্ছে না। যদি এটা মানে আমি যদি বলি যে জম্বির মতন যদি এটা করতো তাহলে বুঝতে পারতাম এটা এরকমই ক্ষতিকারক। মানে একজনের থেকে একজনকে কামড় দিলে যে জিনিসটা হয়, এটা আপনারা হয়তো চোখে দেখতে পারতেছেন না, মানে এটা দেখা যায় না, অদৃশ্য একটা ভয়ঙ্কর জিনিস। তো সেই জিনিসটা আমি বলবো প্লিজ এখান থেকে একটু সেফ থাকুন। নিজে ভালো থাকলে, নিজের শরীরে বয়ে না নিয়ে আসলে ফ্যামিলিও সেফ থাকবে, আশেপাশের মানুষও সেফ থাকবে। তো যতটুকু পারেন বেশি বেশি করে বাইরে, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে বের হন, না হলে বের হবেন না। বেশি বেশি করে হাত ধুবেন বাইরের থেকে আসলেও, এবং বাসায় থাকলেও কোনো কিছু ধরলে চেষ্টা করবেন যে হাতটা পরিষ্কার রাখবার, কারণ হাতটাই হচ্ছে নাকে মুখে চোখে আপনারা প্রতিনিয়ত দিচ্ছেন, তো ওখান থেকে জার্মটা কিন্তু ভিতরে যায়। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বেশি বেশি করে এই মুহূর্তে একটু গরম পানি খাবেন, এই তো নিজেকে একটু সচেতন থাকেন, তাহলে আপনাকে দেখে দেখে অন্যরাও সচেতন হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপু আমরা তো আজকে এই মুহূর্তে প্রতি ঘন্টা ডট কম থেকে লাইভে আছি, তো তাদের উদ্দেশ্যে প্রতি ঘন্টা ডট কম এর উদ্দেশ্যে যদি কিছু বলতেন একদম লাস্ট। অবশ্যই প্রতি ঘন্টা ডট কমকে অনেক অনেক শুভেচ্ছা, তারা একটা জিনিস শুরু করেছে সবাই, মানে খুবই ভালো একটা উদ্যোগ। মানে বাসায় বসে বসে অনেকেই বোর হচ্ছে, এই যে আমরা কথা বলছি হয়তো বা অনেকেরই ভালো লাগছে, কিছু সময় কাটছে। তো এটা অনেক ভালো একটা উদ্যোগ। অনেকে অনেক কিছু মানে আমাদের মাধ্যমে অনেকে অনেক সচেতন হতে পারবে, কারণ আর 10টা মানুষের কথা হয়তো বা তারা অনেকে শুনে না, যারা হয়তো বা আমাদেরকে ভালোবাসেন, আমাদের দুটো কথা তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এই যে মেসেজটা তাদেরকে পৌঁছে দেওয়া, এটার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং এই যে আড্ডা দেওয়া, এই যে সময়গুলো সুন্দর সময় পার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক সময় কাটলো, সুন্দর সময় কাটলো তোমার সাথে। এই তো, ভালো থেকো।
ধন্যবাদ আপু তোমার এই মূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য। আর সেই সাথে সাথে প্রতি ঘন্টা .com কে অনেক ধন্যবাদ, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই কোয়ারেন্টাইনের সময়গুলোতে আমরা এই যে বাসায় বসে রয়েছি সেই সময়গুলোতে সবাইকে কিন্তু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটু মানে আড্ডার একটা সময় রাতের বেলা কাটানোর জন্যই কিন্তু এই আয়োজনটা। তো সেই দিক থেকে প্রতি ঘন্টা .com কে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো সবার থেকে বিদায় নিব, এবং আজকে বিদায় নিলেও আমরা কিন্তু কালকে ঠিক রাত 10টা বাজে আবারও লাইভে চলে আসবো কোনো একজন বিশেষ অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার থেকে বাই বাই জানাচ্ছি। আর আপু অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সেটাই দোয়া করি। আল্লাহ হাফেজ।